আমার চোখে কবি নজরুল ইসলাম। নজরুল ভাবনা থেকে একটা ছোট গল্প। গল্পটা দুটো পর্ব। প্রথম পর্বের নাম রত্ন গর্ভার খোঁজে, আর গল্পটার নাম বিদ্রোহী স্বপ্ন। তাহলে আসুন শুরু করা যাক। রত্ন গর্ভার খোঁজে। ফুলেরও জলসায় নীরব কেন কবি? দুঃখ মিয়া দুঃখী লোক, তা সবাই জানে, কিন্তু তিনি যে সরব বিদ্রোহী, তিনি টর্নেডো, সে কথা কেই বা না জানে। দেবরাজ ইন্দ্র স্বর্গালোকে আজ এই বিশেষ সভা ডেকেছেন কবির জন্যে। সেখানে সভা আলো করে বসে আছেন কবি নজরুল ইসলাম। কালবৈশাখীর পর, বিদ্রোহ থেমে যাবার পর, ক্ষয়ক্ষতির শোকে পৃথিবী যেমন নীরব থাকে, একা থাকতে চায়, যেমন গুম মেরে যায় ধরণী, ঠিক যেন তেমনই। নাহি কেহ মোর ব্যথার সাথী, জলিপিল সুজে একা মোমের বাতি। দিনটা ছিল 1976 সালের 29শে আগস্ট। বাংলাদেশের ঢাকা থেকে সেই জমালয়ে পা দেওয়া। চিত্রগুপ্ত দুঃখ মিয়ার পাপপুণ্যের খাতায় চোখ বোলাতে বোলাতে শ্রদ্ধায় মাথা নত করে যমরাজকে সবিস্তারে বর্ণনা করেছিলেন দুঃখ মিয়ার জীবন কাহিনী। যমরাজ প্রণাম জানিয়ে কবিকে স্বর্গের দরজা পর্যন্ত নিজে পৌঁছে দিয়েছিলেন। কবির ভাষায় যমরাজ গেয়ে উঠেছিলেন, আজ মধুর বাঁশরি বাজে, গধূলি লগনে বুকের মাঝে। কবিকে বলেছিলেন, আজ তাহলে চলি, মাঝে মাঝে আসবো গজল শুনতে। এখানে গান বাজনার আসরে এবার তো আপনিই রাজ করবেন। দুঃখ মিয়ার সেদিন সবই কেমন যেন সব আশ্চর্য লেগেছিল। একদিকে বিস্মিত হয়ে দেখেছিলেন স্বর্গালোকের সুখ সমৃদ্ধি আচার আচরণ, আবার অন্যদিকে জনমদুঃখী মানুষটা, লড়াকু মনটা এত সহজ সহজ প্রাপ্তির হিসাব কিছুতেই বুঝতে পারছিল না। দুঃখী বাংলা, মলিন বাংলা, জনমদুঃখী মায়ের দিকেই যেন মন পড়েছিল। দেবরাজ ইন্দ্র কবিকে অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের স্বর্গালোকে। সেদিনও বসেছিল এমনই এক সভা। অগ্নি, বায়ু, ঝড় ঝঞ্ঝা, আলো তাপ, শিক্ষা চেতনা, অর্থ সম্পত্তি, সব ডিপার্টমেন্টে দেবদেবীরা উঠে দাঁড়িয়ে কবিকে সম্বর্ধনা জানিয়েছিলেন। সবার অনুরোধ রাখতে কবিকে সেদিন গাইতে হয়েছিল, কোন কুলে আজ ফিরল তরি, এ কোন সোনার গায়ে। আবার মন খারাপ করার কথা ভেবে তিনি লিখেছিলেন, আমার ভাটারে তরি আবার কেন উজান যেতে চায়, কোন কুলে আজ ফিরল তরি, এ কোন সোনার গায়ে। মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনেছিল সেই গান। একজন দেবতা তো বলেই ফেললেন, কবি এই গাঁ সত্যিই সোনার গাঁ। আর মন খারাপ প্রথম প্রথম সবার একটু একটু লাগে ঠিকই, তবে সেটা ঠিক মন খারাপ নয়, মায়া, বুঝলেন মশাই, মায়া। কবি যেন দেবতাদের ইয়ার বন্ধু। কিন্তু দুঃখ মিয়ার সেদিন সবচেয়ে অবাক লেগেছিল যখন দেবরাজ ইন্দ্র বলেছিলেন, এই স্বর্গরাজ্যের সঙ্গীতের দায়িত্ব এবার আপনাকে নিতে হবে কবি। গজল, ঠুংরি, টপ্পা, শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন দিকের সাথে মুসলিম ঘরানার কাওয়ালি ইত্যাদি সেসব ব্যাপার স্যাপার আছে না, সেগুলোর মিশ্রণে আমরা কিন্তু নতুন সঙ্গীত শুনব। আজ থেকে অপ্সরা, রম্ভা, উর্বশী এবং স্বর্গরাজ্যের সব নটনটীদের পরামর্শদাতা কিন্তু আপনি। আপনি আমার দেবালোককে আলোকিত করুন কবি। বিস্মিত হবারই কথা, আপ্লুত হবার কথা। কবিতা ব্যক্তও করেছিলেন, অঞ্জলি লহমোর সঙ্গীতে সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে বন্দিতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে সঙ্গীতে। সে কতদিন আগেকার কথা, 40-45 বছর হয়ে গেল। কবির গাওয়া নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল, দেবতারাও ভেবে শেষ করতে পারেননি কোনটা নেওয়া উচিত। স্বর্গরাজ্যে যেখানে আনন্দই শেষ কথা,
যেখানে দানব দৌরাত্ম্য ছাড়া কেউ কখনো চিন্তিত হয়নি, অশ্রু ছড়ানো যেখানে পাপ, সেখানে দুঃখ মিয়ার গানে অপ্সরাও চোখের জল ফেলেছে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। যদিও আনন্দাশ্রু, যদিও প্রেমের অশ্রু, তবু অশ্রু তো বটে। বেশ চলছিল। কবি ছিলেন নতুন সৃষ্টির নেশায়। দেবতাকুল মুগ্ধ হয়ে সৃষ্টি সুখের উল্লাসে স্নাত হচ্ছিলেন। কিন্তু কিন্তু গোল বাঁধল এবার। গোল বাঁধল বিদ্রোহী কবির বিদ্রোহে। শোনা যাচ্ছে কবির বিদ্রোহী ভাবনার ছোঁয়া স্বর্গালোকেও ছড়িয়ে পড়ছে। দেবরাজ ইন্দ্র কিন্তু কিছুতেই তা মেনে নেবেন না। তাহলে তাহলে সবিস্তারে বর্ণনা করতে গেলে সে অনেক কথা। কিন্তু দেবরাজ ইন্দ্র লক্ষ্য করছেন এই স্বর্গরাজ্যেও যেন বড় বেশি অসন্তোষ দেখা যাচ্ছে দেবতাদের মধ্যে। একজন আরেকজনকে মানছেন কম। শ্রেণীভেদমূলক কথাবার্তা শোনা যাচ্ছে দেবদেবীর বাক্যালাপে। রম্ভা উর্বশীরা নৃত্যকলায় গজল ছেড়ে জীবনমুখী বেশি গাইছেন। সুরের চেয়ে কাঠখোট্টা কথার উপর রণচণ্ডী তাল ছন্দে পরিবেশনা চলছে বেশি। ভগবান বিষ্ণু, যিনি কিনা পালনকর্তা, তার থেকে ধ্বংসের দেবতা দেবাদিদেব মহাদেবের টিআরপি বাড়ছে বেশি। নারদের সাথে পরামর্শ করে রাজা ইন্দ্র বুঝেছেন এ কাজ দুঃখ মিয়ার। বিদ্রোহী সত্তাটা এখানেও মানে স্বর্গেও যে কাজ করবে তা ঠিক ঠাওর করা যায়নি। অতএব দুঃখ মিয়ার সুখের দিন শেষ, আর নয় স্বর্গবাস। কবি নজরুল ইসলাম, আপনি তো লিখেছিলেন, আপনি না গিয়েছিলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। অতএব আজকের এই যে বিশেষ সভা, যেখানে কবি নীরব, এ সভা বিদায়ী সভা। চলে যেতে হবে কবিকে এই স্বর্গালোক থেকে। কবির জন্য সবাই শ্রদ্ধা জানিয়েছে। উর্বশীরা কথায় সুরে নৃত্যকলায় জানিয়েছে, তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। নীরব হয়ে কবি শুনেছেন, দেখেছেন, বোঝা হয়ে ওঠেনি কাঁদবেন নাকি হাসবেন। অবশেষে বিদায়ী ভাষণে দেবরাজ ইন্দ্র বললেন, কবি, তোমাকেই স্বর্গরাজ্য প্রতি পদে পদে মনে রাখবে। তোমার শূন্যতা পূরণ হবার নয়। কিন্তু মর্তের অবস্থা না খুবই খারাপ। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার অনুরোধ, তাই আমি আর ঠেলতে পারলাম না। মর্তের মানুষের বাঁচার জন্য আজ প্রতিবাদ করার ক্ষমতা দরকার, বিদ্রোহের ভাষা দরকার। নইলে সৃষ্টি যে রসাতলে যায়। কবি, তুমিই পারো মানুষের কণ্ঠে আবার প্রতিবাদের ভাষা ফোটাতে। কি বলেন ঋষি নারদ? সভাকক্ষ থেকে নারদ বললেন, নারায়ণ নারায়ণ, আপনি যথার্থই বলেছেন রাজন। তথাপি একটা সমস্যা যে বড়ই ব্যাকুল করছে মম হৃদয়ে রাজন। ইন্দ্র বললেন, আবার কি সমস্যা? মহারাজ, নারদ বললেন, মহারাজ, কবিকে গর্ভে ধারণ করার মতো রত্নগর্ভা মর্তে কে আছেন? কে কি তেমন জননী আছেন রাজন? সত্যি তো, এ তো বড় সমস্যা। এই বিদ্রোহী সত্তার ধারক বাহক পালক হওয়া সে তো সব পিতামাতার পক্ষে সম্ভব নয়। দেবরাজ বললেন, তাহলে উপায় ঋষি? নারায়ণ নারায়ণ, রাজন যদি আজ্ঞা দেন আমি একবার মর্ত থেকে ঘুরে আসতে পারি, খোঁজ নিয়ে জানি কে হতে পারবেন সেই রত্নগর্ভা, কে হবেন কবির মা, কে হবেন কবির বাবা। ইন্দ্র বললেন, তথাস্তু ঋষি। এবারে ঋষি নারদ কবিকে প্রণাম জানিয়ে বললেন, কবি, আপনি আক্ষেপ করে বলেছিলেন না আমার গানের মালায় আমি করব কারে দান? মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান।
কবি, এই মর্তযাত্রার সময়কালে ওই গানের মালা কি আমার গলায় পরানো যায়? আমি আপনার ভাবনায় ভাবব, আপনার কণ্ঠে গাইব, আপনার করুণ অভিমান আমি হৃদয়ে কি বইতে পারি না আর? সভা স্তব্ধ হয়েছিল কিছুক্ষণ। সবাই মনে মনে ভেবেছিল, হ্যাঁ, ঋষি নারদই পারেন। কবির চোখেও জল। অতএব সকলের কাছে বিদায় নিয়ে কবি গাইলেন, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। একই সুর ধরে নারদ তুলে নিলেন গানের ধ্বজা, চললেন মর্তের দিকে রত্নগর্ভার খোঁজে। নারদ গাইলেন, চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বিনা পৌরে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, তুমি বুঝিবে না, তুমি বুঝিবে না, আলো দিতে কত পরে কত প্রদীপের প্রাণ। ভালোবাসো, ভালোবাসো মোর গান। শ্রোতা বন্ধুরা, আমরা প্রথম পর্বে প্রত্যক্ষ করেছি ঋষি নারদ রত্নগর্ভার খোঁজে মর্তের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিব্যচক্ষু দিয়ে তিনি নজর রেখে চলেছেন সক্ষম দম্পতিদের উপর। কোনো এক ফোনের প্রাণে মিশিয়ে দিতে হবে কবি নজরুলের আত্মা। হ্যাঁ, আসুন শুনে নেই গল্পের দ্বিতীয় পর্ব, বিদ্রোহী স্বপ্ন। আজ বড় খুশির দিন। বাগিচা ব্যানার্জি, কাজী বুলবুলের বেগম। সে প্রায় বছর দুয়েক হলো। এই 2 বছরে মিলেমিশে এক হয়ে গেছে হিন্দু মুসলিমের বিবাদ। এই 2 বছরে মুছে গেছে যত পুরানো দিনের গ্লানি। আজ জেনেছে বাগিচা মা হতে চলেছে। আজ বড় খুশির দিন। বিজন ব্যানার্জির একমাত্র সন্তান এই বাগিচা। কাজী নজরুল ইসলামের এমন অন্ধ শিষ্য খুব কমই আছেন এই বিজনের মতো। বিদ্রোহ তার রক্তে, প্রতিবাদ তার চেতনায়। গম গম করে উঠত হলঘর যখন তিনি গাইতেন, কারার এই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। লোপাট হয়ে যেত মানুষের ভিতরকার ভয়। সেই বিজনের মেয়ে এমন অপরূপা হয়ে জন্মেছিল, নজরুলের কাব্য সুরে কোথাও তার বর্ণনা পাননি বিজন। খুব অভিমান হয়েছিল গুরুদেবের উপর। তবু নামটা দিয়ে মেয়ের কপালে এঁকে দিয়েছিলেন নজরুলের তিলক, বাগিচা। সেই বাগিচা মা হতে চলেছে। আজ বাগিচার বড় খুশির দিন। খুকি বাগিচাকে দারুণ মানিয়ে যেত যখন আদো আদো স্বরে বাগিচা আবৃত্তি করত, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গরু মুড়ি খাও, বাতাবি নেবু তাও। কিন্তু ডানপিটে বাগিচা মানে দস্যি বাগিচা, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, না, ঠিক ঝাঁঝটা আসতো না। বিজনবাবু এই মোলায়েম মেয়েটার মধ্যে বিদ্রোহী নজরুলকে প্রতিষ্ঠা করার সাধনায় হারবার পাত্র ছিলেন না। অতএব এনসিসি ট্রেনিংও দিয়েছিলেন। গজল, শাস্ত্রীয় সঙ্গীত শেখাবার জন্য ওস্তাদের ঘরানায় ফেলেছিলেন। বড় মিষ্টি গায়ে মেয়েটা। স্নিগ্ধ মায়াবী সুরেলা ভাঁজে যেদিন নজরুলকে চোখের সামনে দাঁড় করিয়ে দিত বাগিচা, বীরেনবাবু বলতেন, আজ বড় খুশির দিন, বাগিচা মা হতে চলেছে। বিজনবাবু মারা গেছেন 4 বছর আগে। বেঁচে থাকলে কি বলতেন? তিনি আবার বলতেন না তো, আমার দাদুভাই আসছে, বিদ্রোহী কবি নজরুল। কিন্তু বিজনবাবু মারা যাননি। বিজনবাবুকে খুন করা হয়েছিল। পেশায় স্কুল মাস্টার বিজনবাবু শখে এক পত্রিকা চালাতেন। সেখানে এক রেশন ডিলারের কারচুপির ফাঁসের ধারাবাহিক লেখা আলোড়ন ফেলেছিল অঞ্চলে। তার এই প্রতিবাদ তাকে অনেক সম্মান খ্যাতি এনে দিয়েছিল। আর শেষ সম্মান হিসেবে জুটেছিল ভোজালির কোপ। নিথর দেহটা, ছিন্ন ভিন্ন থ্যাতলানো মুখটা
আইডেন্টিফাই করতে থানায় যেতে হয়েছিল বিজনবাবুর স্ত্রী আর তার 18 বছরের তন্নি বাগিচাকে। পুলিশবাবুও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আদর করে চোখের জল মোছাতে চেয়েছিলেন। বাধা দিয়েছিল সদ্য সিভিক পুলিশে জয়েন করা বুলবুল কাজী। এই প্রতিবারের মূল্য হিসাবে চাকরি গিয়েছিল বুলবুলের, তবু বিজন স্যারের প্রিয় ছাত্র বুলবুল থেমে যেতে পারেনি। অসহায় বাগিচা আর তার বিধবা মাকে সমবেদনা জানাবার কোনো ভাষা নাই। আবার বাগিচাদের জন্য বুলবুলের এই ত্যাগকে সাধুবাদ জানাবারও কোনো ভাষা ছিল না বাগিচার। তাছাড়া বাবার কাছে জেনেছে বাগিচা মানুষ শক্তের ভক্ত আর নরমের চোম, তাই চোয়াল শক্ত করে বাগিচা বুলবুলকে বলেছে, আমি সেনাবাহিনীতে চাকরিতে জয়েন করতে চাই, আমি লাইন দেব, আমার এনসিসি ট্রেনিং করা আছে, তুমি আমাকে সাহায্য করবে বলো? হাঁ করে তাকিয়েছিল বুলবুল বাগিচার দিকে। সেনাবাহিনী? তুমি? ওহে সুন্দরী, গজলে মানিয়ে যায়, কবিতায় তবুও মেরে কেটে মেনে নেওয়া যায়, তুলতুলে তন্নির হাতে খেলনা পিস্তল মানায়, সিনেমার হিরোইনের মতো AK-47 মানায় না। বাগিচার মাকে বুলবুল গুরুমা বলতো। গুরুমা আজ আসি বলে বুলবুল একটা বাঁকা হাসি হেসে চলে গেছিল সেদিন। দৃষ্টিতে যে এত জ্বালা, কথার ভাঁজেও যে এত বিষ থাকে, বাগিচা সেদিন টের পেয়েছিল। কিন্তু বাগিচা ও বিজনবাবুর মেয়ে। পরের দিন সকালে কানাই কাকু, যে কিনা এই 40 বছর বয়সেও ভোরবেলায় বাথানতলার মাঠে প্রতিদিন শরীর ঘামাতে আসে, অনূর্ধ্ব 18 বছরের গ্রামের ফুটবল টিমের কোচ, তার কাছে এসে বাগিচা হাজির। এবং সেই থেকেই 6 মাস শরীরকে তীক্ষ্ণ করেছে বাগিচা, চাকরির উপযোগী করেছে। আর এই 6 মাস যে মানুষটার দুটো চোখ ছায়ার মতো তাকে আগলেছে, উপরে উপরে তাচ্ছিল্য আর অবজ্ঞার চাউনির আগুনে পুড়িয়েছে বাগিচাকে, সে আর কেউ নয়, কাজী বুলবুল। ভালোবাসে কাজী বাগিচাকে? নিজেকে জিজ্ঞাসা করেছে বুলবুল। নাকি তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? ধুস, কি যে ফালতু ভাবনা। বাগিচা ব্রাহ্মণের মেয়ে, বাগিচা বুলবুলের আদর্শ শিক্ষকের মেয়ে, বাগিচা ধনীর মেয়ে, বাগিচা অপরূপ সুন্দরী, বাগিচা তার স্বপ্নের পরী। শুধু স্বপ্নেই থাক বাগিচার আনাগোনা। অতএব বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজ দোল। চাকরি পেয়েই দেখিয়েছে বাগিচা। বৃদ্ধা মাকে ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। বুলবুল বিজনবাবুর পত্রিকা আর পরিচিতির হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছে। ছিনিয়ে নিয়েছে গ্রাম প্রধানের মসনদ। তারপর সে অনেক কথা, বাগিচার সাথে বুলবুলের প্রেম, ধর্মীয় সংঘাত এবং অবশেষে বিয়ে। আর সবশেষে আজ বাগিচা মা হতে চলেছে। আজ বাগিচার বড় খুশির দিন। আজ যেন বাড়ির সবার চোখে বাগিচা বদলে গেছে। সবাই যেন কেমন ভক্তি করছে, আদর করছে, সমীহ করছে। রাত্রি 9টা বাজতেই বুলবুল বলেছে, এবার থেকে কিন্তু তাড়াতাড়ি খেয়ে শোবার অভ্যাস করতে হবে। বাগিচার বাবা তার ছোটবেলায় রাত্রি 9টা বাজলেই একটা টেপ রেকর্ডারে গান চালিয়ে দিয়ে লাইট অফ করে দিতেন। আজ বুলবুলও তাই করেছে। হোম থিয়েটারে খুব হালকা করে বাজছে, খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আন্ন মনে খেলিছ। শিশু, দুষ্টু শিশু। উফ, বাগিচা যে কি করবে? মা হয়ে বাগিচা পারবে সব ঝক্কি সামলাতে? ওর যা রাগ, ধবাধপ পিটিয়ে দেবে না তো? বাগিচার কেমন ভয় লাগে। কাছে বুলবুল নাই, পার্টির কাজে নাকি মিটিংয়ে গেছে। দেরি হবে আজ আসতে, নইলে তাকে জিজ্ঞাসা করতো। এদিকে গান বাজছে, প্রলয় সৃষ্টি তব নিঠুর খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে। অনুপ জলটার গলায় কাজী নজরুলের গান বেরিয়েই চলেছে। তন্দ্রা আসছে বাগিচার।
ঘরটা যেন আধো আলো মায়াবী। বাগিচা তন্দ্রাচ্ছন্নভাবে ভেবেই চলেছে বুলবুলের সাথে তার ঘনিষ্ঠতার মুহূর্তগুলো। খুব প্রিয় লাগছে আজ বুলবুলকে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। একি ঘরটা যেন আলোকিত হয়ে গেল। একটা জ্যোতি, একটা আলোর ছটা যেন ঘরটায় প্রবেশ করছে। এত তেজি আলো, অথচ এত মিষ্টি। স্বর্গ কখনো দেখেনি বাগিচা, কিন্তু এই আলোতেও যেন একটা সুগন্ধ আছে। আলোর সুগন্ধ, আতরের সুগন্ধ। কে কে ওখানে? নারদ, সেই ঋষি নারদ। নিজের বেশ পোশাকটা বদলে নিলেন। ঋষি বেশ ছেড়ে হলেন ফকির। ছাঁকড়া ছাঁকড়া চুল, হাতে একটা বাঁশি, অবিকল কাজী নজরুল ইসলাম। নারায়ণ নারায়ণ গান ছেড়ে গাইতে লাগলেন অনুপ জলোটার ওই গানটাই। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে। পেনামই মা জননী, আমি গো, আমায় চিনতে পারো? আপনি? হ্যাঁ হ্যাঁ, কবি, কবি, তুমি? তোমায় চিনতে পারবো না? তুমি যে আমার জীবন জ্যোতি, তুমি যে আমার আলো। তাই ভাবি চারিদিক কেন এত আলোময়। কবি, তুমি আমায় প্রণাম জানাচ্ছ? কেন লজ্জা দিচ্ছ কবি? এই নাও আমার ১০০ কোটি প্রণাম। কবি বললেন, বুড়ো ছেলেটাকে দরজায় দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে ডাকবে? বাগিচা বলল, আসন জুড়ে বসো কবি, আমার ঘর জুড়ে বসো। কিন্তু তোমার চোখ মুখটা এত ম্লান লাগছে কেন? কবি বলল, এই না হলে মায়ের চোখ? তুমি ঠিক ধরেছ মা, বড় ক্লান্ত, বড় শ্রান্ত, তাই একটু জিরিয়ে নেবার জন্যই আসা। সে তো আমার সৌভাগ্য কবি, কিন্তু খালি পেটে কি জিরানো যায়? একটু লেবুর শরবত করি, নাকি কাঠবিড়ালির মতো বাতাবি নেবু? চাইলে গুড়মুড়িও দিতে পারি। কবি এবার হেসে ফেললেন। ঝলমলিয়ে উঠল ঘর সে হাসিতে। বললেন, ভালো বলেছ মা, তোমার কথাতেই আমার সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। তো জানো মা জননী, যত দিন যায় ক্লান্তি আর দুশ্চিন্তা যেন বেড়েই যায়। কেন এত দুঃখ কিসের গো দুঃখ মিয়া? তোমার গলায় কি দুঃখ মানায়? তুমি নির্ভয়, তুমি ঝঞ্ঝা, তুমি টর্নেডো, তুমি না বিদ্রোহী? কবি বলেন, সেটাই তো চিন্তার। প্রতিবাদ, বিদ্রোহ, এই জিনিসগুলো বড় অন্তর্সুহাগী গো। বাইরে প্রকাশিত হলেই অসুবিধা, তোমার, আমার, সবার। বাগিচা বলল, আমি যে কিছুই বুঝলাম না কবি, তুমি তো কখনোই দুর্বোধ্য ছিলে না। কবি বললেন, হ্যাঁ, দুর্বোধ্য ছিলাম না, কিন্তু বোধহয় নির্বোধ ছিলাম। সুবোধ বালকের মতো আপোষের পথটাই হয়তো মসৃণ। ক্লান্তি কম লাগে সে পথে চলায়। একটু জিরিয়ে নিতে হয়েছে বলে এত গ্লানি কিসের? তুমি না আমার বুড়ো ছেলে। গ্লানি নয় গো মা জননী, আর একটু জিরানোও নয়, কিন্তু বরং সাদা ঘুমাই। বেশ খাসা হতো জানো মা জননী, যদি তোমার স্নেহ ছায়ায় বেশ কিছুদিন জিরাতে পেতাম। ঋষি নারদ, মানে বর্তমানে বাগিচার চোখের সামনে বসা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আর কোনো দ্বিধা রাখতেই চাইলেন না। মা, জননী, স্নেহ ছায়া শব্দগুলো এখন যেন বাগিচার মধ্যে অন্য মানে হয়ে ধরা দেয়। সে কেমন অবশ মোহগ্রস্ত হয়ে ফকিরের দিকে চেয়ে থাকে। বাগিচা বলে, তোমাকে যত্ন করার সুযোগ পাওয়া সে তো ওস্তাদের কণ্ঠে শোনা গজল গো।
সে তো বাগিচায় বুলবুলির দোল। এই ঘর তো তোমার কবি, তুমি যতদিন খুশি জিরাও। ঋষি বললেন, শিশুর সবচেয়ে নিরাপদ বিশ্রামের স্থান সে তো মায়ের গর্ভ, জননীর কোল। আমি যদি ওখানে জিরাতে চাই। হ্যাঁ, বাগিচা এবার চমকে উঠল। বাগিচার মনে পড়ে গেল সে মা হতে চলেছে। হ্যাঁ, আজই তো জেনেছে, সবাই ওকে কনগ্র্যাচুলেট করেছে। বাগিচা মা হবে, আজ বড় খুশির দিন। কিন্তু 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 কে তুমি ফকির? কে তুমি চাইছো আমার গর্ভে ঘুমাতে? বিদ্রোহী তুমি, জিরাতে চাও কেন? কেন নিরাপদ আশ্রয়ের খোঁজে তুমি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি? কে তুমি? কে? এই এই বাগিচা, এই 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 শুনছো? কি যাতা বলছো? এই শোনো। বুলবুল বেড সুইচটা তাড়াতাড়ি দিতেই দেখলো বাগিচা হাঁপাচ্ছে, কপালে ঘাম, বাম হাতটা পেটের মধ্যে যত্ন করে ধরে আছে 8 মাসের পোয়াতির মতো। বুলবুল ঝাঁকিয়ে দিল বাগিচাকে, দুটো বাহু ধরে। বাগিচা বলল, তুমি দেখলে? বুলবুল বলল, কি দেখব? তোমার স্বপ্ন আমি কি করে দেখব? স্বপ্ন? আমি স্বপ্ন দেখছিলাম। এই তো দেখো না, ঘরে কেউ কোথাও আছে? না 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 না, স্বপ্ন নয়, কবি আসছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই দেখো, আমার গর্ভে। বড় ক্লান্ত, জিরাচ্ছে, একটু ঘুমাচ্ছে। আমার স্নেহ ছায়াটাই তার নিরাপদ বিশ্রামের স্থান। এই শোনো, তুমি কিন্তু না একদম ডিস্টার্ব করবে না। আমার বাবু ঘুমাচ্ছে না? তুমি কি জানো আমি হব রত্নগর্ভা? এই বুলবুল, বুঝতে পারলে? আমি কিন্তু রত্নগর্ভা, আর তুমি আমার বাবুর বাবা। বুলবুল বিস্ময়ে বিস্ফোরিত হলেও মন দিয়ে শুনল বাগিচার স্বপ্নের কথা। বাগিচার বিশ্বাস একসময় বুলবুলকেও বিশ্বাস করালো যে সে বিদ্রোহী কবির পিতা হতে চলেছে। সে দুখু মিয়ার পিতা, লেটো ঘানের ছোকরার পিতা, অন্ন নাই, বস্ত্র নাই, ক্ষুধার জ্বলনে অগ্নিবীণা নিঃসারিত জবানের পিতা, জেলখাটা আসামির লৌহ কপাট ভাঙার গল্পের নায়কের পিতা, সেনাবাহিনীর ক্ষুদ্র যোদ্ধা কিংবা মাসিক পত্রিকার লেখক, কবি। দুটো রক্ত গরম করা গান দিয়ে কি এ যুগে রত্ন হওয়া সম্ভব? নাকি বাগিচার রত্নগর্ভা হবার স্বাদ মিটবে? বিদ্রোহ মানে, প্রতিবাদ মানে তো এ যুগে ভোজালির কোপ, যেমন বাগিচার বাবাকে খেতে হয়েছে। প্রতিবাদ মানে তো চাকরি হারানো। বাগিচা কি করে ভুলে গেল এসব, যে কিনা আহ্লাদে আত্মহারা হয়েছে রত্নগর্ভা হবে বলে? না না, বাগিচা ভুললেও বুলবুলের তো ভোলা সম্ভব নয়। সে তো তার সন্তানকে এমন হতে দিতে পারে না। একদিকে বাগিচার মন জুড়ে সৃষ্টি সুখের উল্লাস, আর অন্যদিকে বুলবুল গভীর ভাবনায় যে কেমন করে সে বাঁচাবে নিজেদেরকে আসন্ন বিপদ থেকে। এমনি করে আরও কিছুদিন চলে গেল। বুলবুল প্রাথমিকভাবে বাগিচাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছে, কিনে এনেছে সমস্ত ওষুধপত্র। খুব যত্ন করে বাগিচাকে সেগুলো খাওয়াচ্ছে এবং বাগিচাও সেগুলো খাচ্ছে। সবার পরামর্শ অনুযায়ী ধীর স্থির হচ্ছে বাগিচা, নিজেকে যত্ন করছে, হালকা গান শুনছে, আর স্বপ্নে বিভোর হয়ে ভাবছে দুখু মিয়া নিশ্চয়ই দেখতে আরও সুন্দর হবে, সে যে সুন্দরী বাগিচার ছেলে। একদিন ভোরবেলা বাগিচার পেটে অসম্ভব যন্ত্রণা। বাথরুমে গেল বাগিচা। চোখের সামনেটা কেমন যেন অন্ধকার লাগছে। এ কি রক্ত? এত খুন, আর খুনের মধ্যে দলা পাকানো। ওটা কি 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 ওটা? ওই তো আমার বুড়ো ছেলে গজল গাইছে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি পিয়ে।
ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে। বেহুশ হয়েছিল বাগিচা। বুলবুল, সারা জীবন এত লড়াই, এত প্রতিবাদ, সবটাই কি মেকি ছিল? ভ্রূণ হত্যা করলে, গর্ভপাত করালে বাগিচার। ওষুধের প্যাকেট থেকে ট্যাবলেটগুলো বার করতে হাত কাঁপলো না তোমার? কত বিশ্বাস করেছিল তোমায় বাগিচা। স্বয়ং ভগবান ভরসা করেছিল তোমাদের স্বামী স্ত্রীর উপর, যে তোমরাই পালন করতে পারবে কোনো বিদ্রোহী সত্তাকে। নাই বা হতো ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার, ভালো মানুষ তো হতো। গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরী, যমুনা ওই বইয়া চলেছে আগের মতো। কই রে আগের মানুষ কই? আকাশ বাতাস ধিক্কারে আন্দোলিত হতে থাকলো। কই রে আগের মানুষ কই? অতএব চিত্রগুপ্তর সামনে আবার সেই দুঃখ মিয়া। যমরাজ জানেন না কোথায় ঠাঁই দেবেন এই আত্মাকে, স্বর্গে না নরকে।